আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকোনমিক্স অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি নাজমি সুলতানা সুমা, প্রভাষক অর্থনীতি বিভাগ, আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। এখানে একটা সূচি দেয়া আছে, এটা থেকে বলা হয়েছে উদ্দীপক হতে সঞ্চয়রেখা আঁকো বা উদ্দীপক হতে সঞ্চয়রেখা অঙ্কন করো। এর আগে আমরা বুক সমীকরণ থেকে বুক রেখা অঙ্কনটা শিখেছিলাম। অর্থাৎ যদি সমীকরণ দেয়া থাকে তাহলে আগে সেটাকে সূচিতে তৈরি করতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। অর্থাৎ আমরা জানি সূচি ছাড়া কোনো রেখা অঙ্কন করা সম্ভব না। সেটা যদি সমীকরণ বা অপেক্ষক দেয়া থাকে সেই ক্ষেত্রে আগে সেটাকে সূচিতে নিয়ে আসতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। তো এইখানে যেহেতু সঞ্চয় রেখা অঙ্কন করতে বলা হয়েছে এবং সূচি দেয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের রেখা অঙ্কনটা একটু সহজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা সরাসরি এই সূচি থেকে রেখাটা অঙ্কন করতে পারবো। তো আমরা জানি আয়ের উপর সঞ্চয় নির্ভর করে। আয় বাড়লে সঞ্চয় বাড়ে এবং আয় কমলে সঞ্চয় কমে। তা অর্থাৎ আমরা দেওয়া আছে দিয়ে এই উদ্দীপকটা উঠাবো, শুধু আমরা এখানে আয় এবং সঞ্চয় পর্যন্ত রাখবো। কারণ এখানে বিনিয়োগ দেয়া আছে, আমরা জানি এখানে অবশ্যই ঘ নাম্বারে অন্য একটা কোয়েশ্চেনের কথা বলা হয়েছে, এই জন্য এখানে বিনিয়োগও দেয়া আছে। আমি প্রথমে ঘ নাম্বারটা করব, অর্থাৎ শুধুমাত্র সঞ্চয় রেখাটা অঙ্কন করব। এই জন্য আমি দেওয়া আছে দিয়ে আয় এবং সঞ্চয়ের মানটা এতটুকু পর্যন্ত আমি বসাবো। অর্থাৎ তোমরা দেওয়া আছে দিয়ে এতটুকু পর্যন্ত রাখবা, অর্থাৎ আয় এবং সঞ্চয়। তারপরে আমরা বলবো আয়ের উপর সঞ্চয় নির্ভর করে। আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। নিম্নে উপরের সূচি থেকে নিম্নে সঞ্চয় রেখা অঙ্কন করা হলো। তো আমরা সূচি থেকে রেখা অঙ্কনের নিয়ম আমাদের একই। প্রথমে আমরা দুটা অক্ষ নিব। এখানে আমি ভূমি অক্ষে আয় নিয়েছি এবং লম্ব অক্ষে আমরা জানি যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয়, তাই সঞ্চয়ের মানটা আমরা লম্ব অক্ষে বসাবো। তো এইখানে দেখো সঞ্চয় আমার 0 আছে, 100, 200। অর্থাৎ আমি 100 করে যদি নেই 100 এবং উপরে বসালাম 200। নিচে আছে আমার আয় 600 পর্যন্ত। আমরা 200 করেও নিতে পারি, 100 করে নিতে পারি। যদি 100 করে নেই 100, 200, 300, 400, 500, তারপর হচ্ছে 600। এখন দেখো আমরা কি করব, আয় যখন 200 হয় সঞ্চয় 0। আয় হচ্ছে 200 হলে সঞ্চয় 0। এখানে হচ্ছে আমার এ বিন্দু। আয় বেড়ে 400 হলে সঞ্চয় হবে আমার 100। আয় বেড়ে যখন আমার 400 হয়েছে, সঞ্চয় হয়েছে আমার 100। তারপরে আয় বেড়ে 600 হলে সঞ্চয় হবে আমার 200। এটাকে আমরা দিলাম সি বিন্দু। আসলে রেখা অঙ্কনটা অনেক সহজ, রেখা অঙ্কন কোনো কঠিন বিষয় না। শুধু সূচি দেওয়া থাকলে আমরা নিয়ম ফলো করে সবাই আমরা রেখা অঙ্কন করতে পারবো। কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো রেখা অঙ্কন করেছি। আমি আশা করছি তোমাদের রেখা অঙ্কনে কোনো সমস্যা নেই এবং ভীতিটা চলে গিয়েছে। তো এইখানে দেখো এই প্রথমে আমরা এটা ভূমি অক্ষ থেকে কেন নিয়েছি, কারণ প্রাথমিক অবস্থায় সঞ্চয়টা 0 ছিল। সঞ্চয় 0 থাকার কারণে চিত্রটা আমার ভূমি অক্ষকে ছেদ করে যাবে। তো এই হচ্ছে আমাদের সঞ্চয় রেখা, এটাকে দিলাম আমি এস এস রেখা বা এস এস প্রাইমও তোমরা দিতে পারো। এই হচ্ছে আমার সঞ্চয় রেখা। তো রেখাটার বর্ণনা ঠিক আমরা আগের মতোই দিব। আমরা বলবো যে উপরের চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ধরা হয়েছে। আয় 200 হলে সঞ্চয় 0, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। পরবর্তীতে আয় বেড়ে 400 ও 600 হলে সঞ্চয় যথাক্রমে 100 ও 200 হয়, যা বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত সঞ্চয় রেখা। এই হচ্ছে আমাদের সঞ্চয় রেখা অঙ্কন। আমরা কিভাবে সূচি থেকে সঞ্চয় রেখা অঙ্কন করব। এখন আমরা দেখব এই কোয়েশ্চেনে ঘ নাম্বারে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি
যে আমরা ঘ নাম্বারে করেছিলাম উদ্দীপক হতে সঞ্চয় রেখা অঙ্কন করো। তো সঞ্চয় রেখা অঙ্কন আমাদের শেষ। তারপর দেয়া আছে উদ্দীপকের আলোকে ভারসাম্য আয়স্তর নির্ণয় করো। তো আমরা এর আগেও ভারসাম্য আয়স্তর নির্ণয় করেছি। সেই সময় আমাদের উদ্দীপক দেয়া থাকতো সি এর মান, আই এর মান, ওয়াই এর মান আর বা জি এর মান। তো যে কোনো এখানে আমরা বলতাম যদি আমরা 4টা সূত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। একটা ছিল 2 খাত বিশিষ্ট অর্থনীতি, 3 খাত বিশিষ্ট অর্থনীতি, আর একটা ছিল 4 খাত বিশিষ্ট অর্থনীতি। এর মধ্যে আরেকটা যেটা ছিল সেটা ছিল সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করা। সেই ক্ষেত্রে প্রত্যেকটার মান দেয়া থাকতো এবং আমরা আয় স্তর নির্ণয় করতাম। এখানে যেহেতু সূচি দেয়া আছে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সূচি থাকলে অবশ্যই আমাদের চিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ণয় করতে হবে। এছাড়া আমরা এটা থেকে ভারসাম্য আয় স্তর নির্ণয় করা সম্ভব না। তো কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সঞ্চয় বিনিয়োগ এর সমতার মাধ্যমে, অর্থাৎ যে যখন সঞ্চয় এবং বিনিয়োগ সমান অর্থাৎ 100-100 হয় তখন ভারসাম্য আয় স্তর 400 হয়। তো সেই জায়গায় আমরা 2-3 লাইনের কোয়েশ্চেন যেহেতু শেষ করা সম্ভব না, এটা 4 মার্কসের কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে আমরা যেহেতু সূচি দেওয়া আছে আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য আয় স্তর নির্ণয় করব। অর্থাৎ চিত্র থেকে আমরা দেখব যে কিভাবে ভারসাম্য আয় স্তরটা চিত্রে পাওয়া যায়। তো এই জন্য আমরা জানি সঞ্চয় ও বিনিয়োগের, প্রথমে আমরা লিখব সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ণয় করা যায়। সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ যদি বেশি হয় তাহলে জাতীয় আয় বাড়ে। অর্থাৎ সঞ্চয়ের থেকে যখন বিনিয়োগ বেশি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় 0, বিনিয়োগ 100, তখন আমাদের জাতীয় আয় 200। অর্থাৎ সঞ্চয়ের থেকে যদি বিনিয়োগ বেশি হয় তাহলে জাতীয় আয় বাড়ে এবং সঞ্চয়ের থেকে যদি বিনিয়োগ কম হয় তাহলে জাতীয় আয় কমে। সঞ্চয় এবং বিনিয়োগ যে জায়গায় সমান হয় সেই জায়গায় ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। আমি আবারও বলছি যে সঞ্চয় থেকে যদি বিনিয়োগ বেশি হয় তাহলে জাতীয় আয় বাড়ে, সঞ্চয় থেকে বিনিয়োগ কম হলে জাতীয় আয় কমে। কিন্তু যে জায়গায় সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয় সেই জায়গায় ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারিত হয়। এখানে সঞ্চয় একবার কম আছে আর একবার বেশি আছে। অর্থাৎ যখন কম ছিল সঞ্চয় তখন আমার জাতীয় আয় ছিল 200, যখন সঞ্চয় বেশি ছিল বিনিয়োগের চেয়ে তখন জাতীয় আয় ছিল আমার 600। এইখানে শুধুমাত্র এই জায়গায় যে সঞ্চয় ও বিনিয়োগ সমান এবং সেই জায়গায় ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে, এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব বা চিত্রের সাহায্যে আমরা দেখাবো। তো এখানে আমরা জানি ভূমি অক্ষে হবে আয় স্তর বা আয় হচ্ছে ভূমি অক্ষে, আর এখানে লম্ব অক্ষে হবে সঞ্চয় ও বিনিয়োগ। তো সঞ্চয় ও বিনিয়োগ হবে আমার লম্ব অক্ষে। তো সঞ্চয় ও বিনিয়োগের সর্বোচ্চ মান হচ্ছে 200, আমরা 100 করে নিব, 100, 200। এবং ভূমি অক্ষে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান 600। আমরা এটাকে 200 করেও নিতে পারি, যে 200, 400, 600 বা 100 করেও নেওয়া যেতে পারে। 200, 400, 600। মোট কথা হচ্ছে আমাদের গ্যাপটা একুরেট থাকতে হবে। তো এইখানে দেখো প্রথমে আমরা দুইটা রেখা আলাদা আলাদাভাবে অঙ্কন করব, একটা একটা করে রেখা অঙ্কন করব। প্রথমে আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের যতই পরিবর্তন হোক বিনিয়োগ আমার সবসময় 100। তো 100তে আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করতে পারি। আয় রেখা, অর্থাৎ যখন 200 ছিল সঞ্চয় যখন 0 তখনও আমার বিনিয়োগ ছিল 100। সঞ্চয় যখন আমার 100, তো এইখানে হচ্ছে আমরা যখন বিনিয়োগের পরিমাণ সব সময় 100 আছে বিদায় আমি এই বিনিয়োগ রেখাটা সরাসরি টান দিয়ে দিয়েছি। তোমরা এটা প্রত্যেক আয়ের সাথে বিনিয়োগের পরিবর্তনের সাথে সাথেও তোমরা এটা করতে পারবে। যেমন আয় যখন তোমার 200 তখন হচ্ছে বিনিয়োগ 100, এই যে এভাবে করে। আয় যখন তোমার 400 বিনিয়োগ হচ্ছে 100, আয় যখন 600 বিনিয়োগ হচ্ছে 100। অর্থাৎ এরপরে আমরা টান দিতে পারতাম, কিন্তু আমি এই জিনিসটা একসাথে টান দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যেহেতু বিনিয়োগ সবসময়ই 100। আমাদের বিনিয়োগ রেখাটা অঙ্কন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব সঞ্চয় রেখাটা আমরা অঙ্কন করব। কারণ আমরা জানি বিনিয়োগ ও সঞ্চয়ের সমতাস্থলে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয়
হয় বা নির্ণীত হয় বা নির্ণয় করা যায়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আয় যখন 200 তখন সঞ্চয় 0। এই যে আয় 200 অবস্থায় সঞ্চয় হচ্ছে 0, এটা একটা বিন্দু। তারপরে আয় যখন 400 তখন হচ্ছে সঞ্চয় 100, আয় 400 সঞ্চয় 100। তারপরে হচ্ছে আয় যখন 600 সঞ্চয় হচ্ছে 200, আয় 600 সঞ্চয় 200। এই যে প্রথমে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এটা হচ্ছে সঞ্চয় রেখা বা এসএস রেখা। তো এইখানে দেখো কোন বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগ সমান হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা পরস্পরকে ছেদ করেছে, যাকে বলা হয় ভারসাম্য আয় স্তর। অর্থাৎ ভারসাম্য আয় হবে 400, কারণ সঞ্চয় ও বিনিয়োগের সমান্তরালস্থলে আমরা জানি ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয়। তো এটা আমরা ভারসাম্য আয় স্তর বের করার পরে আমরা এই চিত্রের ব্যাখ্যা দিব। আমরা আগের মতোই চিত্রের ব্যাখ্যা দিব। উপরের চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ ধরা হয়েছে। সঞ্চয় রেখা এসএস এবং এসএস সঞ্চয় রেখা, এখানে আমরা স্পেসিফিকের প্রত্যেকটা আই রেখা কিভাবে অঙ্কিত হয়েছে, এসএস রেখা কিভাবে অঙ্কিত হয়েছে এটা আলাদাভাবে লেখার প্রয়োজন নাই, কারণ এখানে আমাদের দেখাতে হবে ভারসাম্য আয় স্তর কোন জায়গায় হয়। তো আমরা বলবো যে এসএস সঞ্চয় রেখা আই বিনিয়োগ রেখাকে ই বিন্দুতে ছেদ করায় হচ্ছে ভারসাম্য অর্জিত হয়। তো ভারসাম্য বিন্দু হচ্ছে ই, ভারসাম্য বিন্দু অনুসারে আয় স্তর হচ্ছে 400 টাকা। অর্থাৎ বিনিয়োগের উপর আয় স্তর নির্ধারিত হয়। বিনিয়োগ বাড়লে আয় স্তর বাড়ে, বিনিয়োগ কমলে আয় স্তর কমে। তারপরে আমাদের যে কোয়েশ্চেনটা আছে এখানে, যে উদ্দীপকের আলোকে ভারসাম্য আয় স্তর নির্ণয় করো। আমরা ভারসাম্য আয় স্তর 400 টাকা নির্ণয় করেছি উদ্দীপকের আলোকে। তারপর বলা হয়েছে বিনিয়োগ বৃদ্ধিতে উক্ত আয় স্তরটি পরিবর্তিত হবে। তো বিনিয়োগ বাড়ার ফলে উক্ত আয় স্তরটি পরিবর্তিত হবে। সেই ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ আমরা এখানে যদি ধরে নেই যে বিনিয়োগ বেড়ে 200 টাকা হয়, আমরা এখানে চিত্রটা আমার শেষ, ভারসাম্য আয় স্তর শেষ, এটা আমরা মুছে ফেলবো। এখন যদি আমি লিখি যে ধরি বিনিয়োগ বেড়ে 200 টাকা হলো, ধরি বিনিয়োগ বেড়ে 200 টাকা হলো, এক্ষেত্রে আমরা নিম্নের সূচি পাওয়া যায়। অর্থাৎ হচ্ছে এখানে বিনিয়োগের পরিমাণ 100 আছে, আমরা এই বিনিয়োগের পরিমাণ 200 করব এবং নতুন সূচি তৈরি করব। তো আয় যা আছে তাই থাকবে, শুধু আমাদের বিনিয়োগটা পরিবর্তন হবে। কারণ এখানে প্রশ্নে বলছে যে বিনিয়োগ বৃদ্ধিতে, বিনিয়োগ যদি বেড়ে যায়, এখানে অন্য কিছুর পরিবর্তনের কথা বলে নাই, শুধু বিনিয়োগ বৃদ্ধির কথা বলছে। তো আমরা শুধু বিনিয়োগকে ধরে নিয়েছি, আমরা এখানে 200 টাকা নিলাম, কারণ 100 থেকে অন্তত বেশি ধরতে হবে, কারণ বিনিয়োগ বাড়ার কথা যেহেতু বলেছে 100 থেকে অন্তত বেশি ধরতে হবে। সেটা 200, 300, 400 যে কোনো কিছু হতে পারে। তো আমি প্রত্যেক ক্ষেত্রে এখানে বিনিয়োগ 200 লিখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি আমরা এই সূচিটা তৈরি করব বিনিয়োগের মান পরিবর্তন করে। তারপর আমরা লিখব যে আমরা জানি সঞ্চয় ও বিনিয়োগের সমতাস্থলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। অর্থাৎ আমরা এই প্রশ্নে দেখতে পেয়েছিলাম প্রথমে যে উদ্দীপকটা ছিল যে সঞ্চয় বিনিয়োগের সমতাস্থল ছিল তোমার হচ্ছে 100 এবং ভারসাম্য জাতীয় আয় স্তর হয়েছিল 400 টাকা। অর্থাৎ সঞ্চয় বিনিয়োগের সমান ছিল দ্বিতীয় স্তরে, আর ভারসাম্য জাতীয় আয় স্তর এখানে নির্ধারিত হয়েছে 400 টাকা। তো এখন যদি আমরা বিনিয়োগের পরিমাণ বাড়াই, তাহলে কিন্তু আমার এই জায়গায় আর ভারসাম্য আয় স্তর নির্ধারিত হচ্ছে না। অর্থাৎ আমরা যদি সূচি অনুযায়ী দেখি যে সঞ্চয় 0 টাকা হলে আমার বিনিয়োগ হচ্ছে 200 টাকা। এখানে সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ বেশি হয়, আয় বাড়বে। এখানে কি সঞ্চয়ের চেয়ে আমার বিনিয়োগ বেশি হয়, আয়টা আমার বাড়বে। এরপরে যদি সঞ্চয় 100 টাকা হয়, তাহলে বিনিয়োগ হবে আমার 200 টাকা। অর্থাৎ এখানে সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ, এই সঞ্চয় আছে 100, বিনিয়োগ আছে 200, অর্থাৎ সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ বেশি হয়, আমার আয়টা বাড়বে। তারপরে সঞ্চয়
এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় 100 টাকা হলে আমার বিনিয়োগ হচ্ছে 200 টাকা, ফলে জাতীয় আয় বাড়বে। সঞ্চয় ও বিনিয়োগ যদি উভয়ই 200 টাকা হয়, আমরা যেরকম এখানে আমরা ভারসাম্য আয় স্তর নির্ধারিত করেছিলাম 400 টাকা, কারণ এখানে বিনিয়োগ পরিমাণ ছিল 100 টাকা এবং এই স্তরে আমার সঞ্চয় ছিল 100। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা আয় স্তর দেওয়া আছে, লাস্ট আয় স্তরে আমার বিনিয়োগ এবং সঞ্চয় সমান হয়েছে এবং ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয়েছে 600 টাকা। অর্থাৎ এখানে বিনিয়োগ বেড়ে 200 টাকা হয়, জাতীয় আয় বেড়ে 600 টাকা হয়, অর্থাৎ জাতীয় আয় বাড়বে। আমরা জানি বিনিয়োগের পরিমাণ যদি বেড়ে যায়, এখানে বলা হয়েছে যে বিনিয়োগ বৃদ্ধিতে, মানে বিনিয়োগের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে উক্ত আয় স্তর কি পরিবর্তিত হবে। অবশ্যই বিনিয়োগের পরিমাণ বেড়ে গেলে উক্ত আয় স্তর পরিবর্তিত হবে, যেটাকে বলা হয় ভারসাম্য আয় স্তর। কারণ হচ্ছে বিনিয়োগ সঞ্চয়ের সমতা স্তরেই ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয়। প্রথমত আমাদের উদ্দীপক অনুযায়ী বিনিয়োগ আর সঞ্চয় সমান ছিল 100তে এবং ভারসাম্য আয় স্তর ছিল 400। এখন বিনিয়োগ বাড়ার কারণে আমার ভারসাম্য আয় স্তর হয়েছে 600। এখানে 600 টাকা, যেটা পাশে থাকবে কোটি টাকা বা মিলিয়ন, যেটাই থাকে সেটাই আমরা লিখবো। তো আমি ধরে নিয়েছি যে বিনিয়োগ বেড়ে 200 টাকা হলে আমার জাতীয় আয় বেড়ে 600 টাকা হয়, অর্থাৎ বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে। আর বিনিয়োগ সঞ্চয়ের সমতা স্থলেই ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারিত হয়। এই কারণে বিনিয়োগ সঞ্চয় এই জায়গায় 200 হয়, আমার ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারিত হয়েছে। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।